প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন প্রথম পত্রের রাসায়নিক বন্ধনের উপর আয়নীকরণ শক্তি এই টপিকসের উপর বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ভিডিওতে আয়নীকরণ শক্তির উপর আমাদের একটা ভিডিও থাকবে। আমরা এখানে আমাদের বোর্ডে যেই জিনিসগুলো লেখা আছে আমরা প্রত্যেকটা একে একে ব্যাখ্যা করব। প্রথমে আসি, আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি কি জিনিস? আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি কি জিনিস? আমরা জানি যে কোনো একটা মৌলের নিরপেক্ষ মৌলের গ্যাসীয় অবস্থা থেকে একটা ইলেকট্রনকে সরাতে যতটুকু শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু লিখি, তারপর একটু ব্যাখ্যা করি যে একটি নিরপেক্ষ বা আইসোলেটেড পরমাণুর গ্যাসীয় অবস্থায় সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকে আয়নীকরণ শক্তি বলা হয়। তাহলে এখানে একটা সুন্দর সংজ্ঞা আমরা লিখলাম যে একটি নিরপেক্ষ পরমাণুর, নিরপেক্ষ বলতে এটার কোনো আদান থাকবে না, এটা ধনাত্মক আদানেও আয়নিত হবে না, ঋণাত্মক আয়নও আয়নিত হবে না, অর্থাৎ এটার আয়ন বা চার্জ হবে শূন্য। এটাকে আমরা আইসোলেটেডও বলতে পারি। এই পরমাণুটার গ্যাসীয় অবস্থায়, এই কথাটা আমার এখানে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মৌলটার অবস্থা অবশ্যই গ্যাসীয় অবস্থায় হতে হবে। এই গ্যাসীয় অবস্থায় সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলা হয়। এখানে ওই মৌলের আমরা লিখতে পারি ওই মৌলের বা পরমাণুর আমরা আয়নীকরণ শক্তি বলবো। এটাকে যদি আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাই, যেমন এ নট, ইচ্ছা করলে এটাকে এইভাবে লিখতে পারি এ নট জি, মানে একটা নিরপেক্ষ পরমাণু, যেহেতু তার কোনো চার্জ নেই, এটা আইসোলেটেড পরমাণু, এটা গ্যাসীয় অবস্থা থেকে যখন এখান থেকে একটা ইলেকট্রনকে আমি সরিয়ে দিব তখন সেটা ধনাত্মক আয়নে পরিণত হবে এবং একটা ইলেকট্রন আমরা এখান থেকে বের করে নিয়ে আসব। এই অবস্থায় যতটুকু শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাকে আমরা বলতেছি তার আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। এখন আমরা একটু যদি খেয়াল করি এখানে আয়োনাইজেশন এনার্জিটা কিভাবে হলো বা কী বুঝবো আমরা এটা দ্বারা। যেমন এটা আছে কোনো একটা মৌলের নিউক্লিয়াস, এটা আছে তার কতগুলো কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এইভাবে আছে। দেন এই সর্ববহিঃস্থ কক্ষপথে তার একটা ইলেকট্রন আছে, সর্ববহিঃস্থ কক্ষপথে তার একটা ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনকে নিউক্লিয়াস একটি নির্দিষ্ট বলে তার কেন্দ্রের দিকে টানে, একটা নির্দিষ্ট বলে কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ এই নিউক্লিয়াসের উপর, এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের একটা চার্জ থাকে, একটা আকর্ষণ বল থাকে। এখন এই আকর্ষণ বলে সে কী করতেছে, তার নিউক্লিয়াস কেন্দ্রের দিকে, অর্থাৎ এই কেন্দ্রের দিকে তাকে টানছে, ইলেকট্রনটাকে টানছে।
এখন এই ইলেকট্রনটাকে যখন টানছে তখন আমি কি করি, এই ইলেকট্রনটাকে যদি আমি এখান থেকে সরিয়ে এটাকে এখান থেকে যদি সরাতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই মাঝখানে তাদের মধ্যে যে বন্ধনটা আছে, যে তাদের মাঝখানে যে একটা বন্ধন আছে সেই বন্ধনটাকে আমার ভাঙতে হবে। সেই বন্ধনটা ধরে নিলাম, এখানে আমি বন্ধন ভাঙবো এইভাবে, এই বন্ধনটাকে আমি ভাঙতে হবে। তাহলে এই বন্ধন ভাঙতে যতটুকু শক্তির আমার দরকার হবে সেই শক্তিটাই হচ্ছে এই মৌলের আয়নীকরণ শক্তি। দ্যাট ইজ, এটা হচ্ছে আমি বলবো আইই, এই মৌলটার আয়নীকরণ শক্তি আইই। সুতরাং আমরা বুঝলাম যে কোনো একটা মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকবে ওই মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরাতে আমার যতটুকু শক্তির দরকার হবে সেই শক্তিটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তিটা কোন কোন জিনিসের উপর এটা প্রভাব বিস্তার করে, বা কোন কোন নিয়ামক এই আয়নীকরণ শক্তির উপর প্রভাব বিস্তার করে, তার ভিতরে এক নম্বর আমরা দেখলাম যেমন আয়নীকরণ শক্তি এটা হচ্ছে ইজ ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/, আকার। এটা হচ্ছে একটা প্রধান একটা বৈশিষ্ট্য। আমরা বলতে পারি যে কোনো মৌলের আয়নীকরণ শক্তি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু তার সাইজ। অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে একটা মৌলের আয়নীকরণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে, তার আকার। তাহলে আকার যদি বেশি হয় তাহলে আয়নীকরণ কম হবে। ঠিক তদ্রূপভাবে এখানে আকার যদি কম হয় তাহলে আয়নীকরণ শক্তিটা হবে বেশি। তাহলে কোনো একটা মৌলের আকার যত ছোট হবে তার আয়নীকরণ শক্তিটা তত বেশি হবে, আর কোনো একটা মৌলের আকার যত বড় হবে তার আয়নীকরণ শক্তিটা তত কম হবে। কিভাবে ব্যাখ্যাটা আমরা যদি একটু দেই, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, লাইক দিস। এ হচ্ছে একটা মৌলের নিউক্লিয়াস, এখানে মনে করি এখানে মাত্র 3টা কক্ষপথ আছে। এ হচ্ছে একটা মৌলের নিউক্লিয়াস, এখানে মনে করি অনেকগুলো কক্ষপথ আছে, লাইক দিস, এখানে অনেকগুলো কক্ষপথ আছে। এখন এই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে। এখানেও সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকেও নিউক্লিয়াস একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে। মনে করি এটা হচ্ছে আমার ইলেকট্রন ই, এটা হচ্ছে এ মৌলের নিউক্লিয়াস এন এ, এটা হচ্ছে বি মৌলের নিউক্লিয়াস দ্যাট ইজ এন বি, এটা হচ্ছে একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। তাহলে দেখা গেল যে এই জায়গাটাতে এই ইলেকট্রনটাকে এখান থেকে সরাতে পর্যাপ্ত পরিমাণ শক্তি দিতে হয়, কারণ তাদের মধ্যে ইন্টার ডিস্টেন্স কম হওয়ার কারণে তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা খুব বেশি। কেননা আমরা কুলম্বের সূত্রে শিখেছিলাম F = 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই r²। তাহলে এখানে আদান, একটা হচ্ছে আমার প্রোটনের চার্জ, প্রোটনের আদান, আর একটা নিউটনের আদান, এই দুটো সমানুপাতিক কিন্তু দূরত্বের ব্যস্ত অনুপাতিক। এখানে দূরত্ব যত কম হবে আকর্ষণ বলটা তত বেশি হবে, এখানে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে তার মানে আকর্ষণ বলটা কম হয়ে যাচ্ছে। তাহলে আকর্ষণ বল কম থাকলে একটা ইলেকট্রনকে সরানো অনেক সহজ। এই কারণে এখান থেকে একটা ইলেকট্রনকে সরাতে আমরা দেখতে পাচ্ছি অনেক কম শক্তি লাগে, আর এখান থেকে একটা ইলেকট্রনকে সরাতে অনেক বেশি শক্তি লাগে। সুতরাং এটার আয়নীকরণ শক্তি বেশি হবে, এটার আয়নীকরণ শক্তি কম হবে। সুতরাং কোনো একটা মৌলের আকার যদি ছোট হয় তার আয়নীকরণ বেশি হয়, যদি কোনো একটা মৌলের আকার বড় হয় তার আয়নীকরণ কম হয়। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে আকারের ব্যস্তানুপাতিক। ওকে, আমাদের 2 নম্বর নিয়ামকটা কি? 2 নম্বর নিয়ামকটা হলো, আমরা জানি, একটু লিখি, যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি বলা আছে, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। ওকে, তাহলে কি হলো, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। যদি আমরা একটু একটা পর্যায়ের সারণীর বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ একটা পর্যায়কে যদি দেখি, যেমন আছে এই হচ্ছে,
ল্যাবিব কেন ফেনি এই ছন্দটা দ্বারা আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো মনে রাখলাম। এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তো আমরা এই সূত্রানুসারে আয়নীকরণের যে একটা রেফারেন্স আমরা এখানে দিলাম, যে কি বলেছি, যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। দ্যাট মিনস লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে, বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হবে, বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কার্বন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, অক্সিজেন থেকে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি হবে, দেন ফ্লোরিন থেকে নিয়নের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। যেহেতু এখানে নিয়ন আমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, সুতরাং এটা জানি তার সে মানে যেহেতু অষ্টক পূরণ করেছে, তাহলে তার কাছ থেকে একটা ইলেকট্রনকে বের করে নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, এবং এই কারণে এটার আয়নীকরণ শক্তি অনেক অনেক বেশি। আমরা সেই সিকোয়েন্সটাই দেখতে পেলাম। বাট এখানে একটা লক্ষণীয় জিনিস, একটু জায়গায় আমাদের একটু ডিফারেন্স হয়ে গেল। এই জায়গাটাতে আমাদের একটু ডিফারেন্স হয়ে যাবে। এ কারণে দেখা যায় যে ভর্তি পরীক্ষার সময় এই প্রশ্নটা আসে যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম নিম্নের কোনটি সঠিক এটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমরা যদি একটু এটা অ্যানালাইসিস করি, যেমন লিথিয়াম, দেন বেরিলিয়াম, দেন বোরন, দেন কার্বন, দেন এখানে নাইট্রোজেন না হয়ে আসবে অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন হচ্ছে ফ্লোরিন, দেন হচ্ছে নিয়ন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম চেয়ে বোরনের আয়নীকরণ শক্তি বেশি, দেন কার্বন, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন ফ্লোরিন, দেন হচ্ছে নিয়ন। অর্থাৎ সোজা কথা, এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। এইখানে এইটা সঠিক। এবার আমরা একটু ব্যাখ্যা দিব, যে পরীক্ষা আসতে পারে যে দেখাও যে অক্সিজেনের নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের আয়নীকরণ শক্তির চেয়ে বেশি। এটার ব্যাখ্যা কি? তাহলে এটা হচ্ছে সঠিক, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির সঠিক ক্রম হচ্ছে এইটা নয়। তাহলে ভর্তি পরীক্ষা আসলে আমরা এটা দাগিয়ে দেবো, যে এখানে যে সিকোয়েন্সটা থাকবে সেই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, এটাই। তো এখন আমরা এটার ব্যাখ্যা দিচ্ছি যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কিভাবে অক্সিজেনের আয়নীকরণ শক্তির চেয়ে বেশি হয়। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। আমরা এই ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যাখ্যা করব এখন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, এটা এইভাবে না দিয়ে আমরা এইভাবে যদি আঁকি 7, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4। তাহলে একটু যদি এখানে ইলেকট্রন বিন্যাস দেখি, আমরা জাস্ট তার 2p সেলের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, এখানে আছে আমার একটা 3টা, অর্থাৎ 2p সেলের ইলেকট্রন বিন্যাস। এখানে যদি আমরা দেখি এই p সেলের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে আছে, 1 2 3 দেন এটা হচ্ছে নাইট্রোজেনের বেলায়, এটা হচ্ছে অক্সিজেনের বেলায়। তো এখানে একটা খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, যে নাইট্রোজেনের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের চেয়ে বেশি স্থিতিশীল। এটার ব্যাখ্যা কি, কেন স্থিতিশীল? এটা আমরা যে দ্বিতীয় অধ্যায়ে যখন হুন্ডের নীতি পড়েছিলাম, সেখানে আমরা শিখেছিলাম যে হুন্ডের নীতি বলেছিল যে একটা মৌলের যতগুলো ইলেকট্রন বিন্যাস করানো সম্ভব, এর মধ্যে যে ইলেকট্রন বিন্যাসে মৌলের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে সেটা হচ্ছে তার স্টেবল অবস্থা। এটাকে আমরা মাল্টিপ্লিসিটি দ্বারা ব্যাখ্যা করেছি, এবং মাল্টিপ্লিসিটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম যে মাল্টিপ্লিসিটিটা কী জিনিস, আমরা সেটা দিয়ে একটু ব্যাখ্যা করব। যে মাল্টিপ্লিসিটিটা ছিল আমার এরকম, মাল্টিপ্লিসিটি ইজ ইকুয়াল টু টুয়াইস s প্লাস 1, এখানে s হচ্ছে সাম অফ স্পিন, অর্থাৎ স্পিনের টোটাল যোগফলটা ছিল আমার এখানে s, আর mকে আমি বলছি এখানে হচ্ছে মাল্টিপ্লিসিটি। তাহলে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যার মাল্টিপ্লিসিটি বেশি হবে, ওই মৌলটা তত বেশি স্টেবল হবে। এখানে আমরা দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে তার মাল্টিপ্লিসিটি কত,
প্রথম যদি আমি এস কাউন্ট করি স্পিন সাম অফ স্পিন যদি যোগ করি, এটার স্পিন হচ্ছে হাফ, দেন হাফ, এর পরেরটার স্পিন হচ্ছে হাফ, পরেরটার স্পিন হচ্ছে হাফ, তাহলে সবগুলো যোগ করলে হয় 3/2। দেন টোটাল মাল্টিপ্লিসিটি হচ্ছে 2 ইন্টু এস, এস মানে হচ্ছে 3/2 প্লাস 1, এই 2 এ কাটা গেলে 3 আর 1 4। এটা হচ্ছে নাইট্রোজেনের জন্য। আমরা যদি অক্সিজেনের স্পিন যদি কাউন্ট করি, এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস একটা মাইনাস, তাহলে একটা প্লাস হাফ দেন আরেকটা মাইনাস হাফ, দেন পরে হচ্ছে এটার জন্য হচ্ছে প্লাস হাফ, দেন আবার প্লাস হাফ মাইনাস হাফ কাটা, এখানে 1 এ হয়, হাফে হয় 1। দেন আমি যদি বের করি মাল্টিপ্লিসিটি অফ অক্সিজেন, দ্যাট ইজ 2s প্লাস 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট ইজ 3। তাহলে দেখতে পাচ্ছি আমার মাল্টিপ্লিসিটি অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দেন মাল্টিপ্লিসিটি অফ অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেনের মাল্টিপ্লিসিটি অক্সিজেনের মাল্টিপ্লিসিটির চেয়ে বেশি। সুতরাং আমি বলতে পারি যে এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে সরাতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, যেহেতু নাইট্রোজেন হচ্ছে অধিক স্ট্যাবল। এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা অক্সিজেনের আয়নীকরণ শক্তির চেয়ে বেশি হয়। ওকে, এবার আমরা পড়ব ZF। হোয়াট ইজ ZF? ZFটা কি? এটাকে আমরা বলবো ZF হচ্ছে, এখানে EF লেখা আছে, EF এর মানে হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। বাংলা যদি বলি সেটা হচ্ছে কার্যকর নিউক্লিয় আদান। কার্যকর নিউক্লিয় আদান, এখানে যে কোনো মৌলের আয়নীকরণ শক্তিটা তার এই ZEF অর্থাৎ কার্যকর নিউক্লিয় আদানের সমানুপাতিক। এখন আমরা একটু বুঝতে চাচ্ছি যে এখানে কার্যকর নিউক্লিয় আদানটা কি জিনিস। একটু ব্যাখ্যা যদি করি সেটা হচ্ছে এরকম, যেমন এটা হচ্ছে কোনো একটা মৌলের নিউক্লিয়াস, এই হচ্ছে তার কতগুলো কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন আছে। যেহেতু এটা নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসে থাকে প্রোটন আর থাকে নিউট্রন, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো যেহেতু প্রোটনের চার্জ ধনাত্মক, তাহলে এটা চতুর্দিকে অসংখ্য ধনাত্মক আয়ন এখানে আছে, অসংখ্য ধনাত্মক আয়ন আছে, অসংখ্য ধনাত্মক আয়ন আছে। এই অসংখ্য ধনাত্মক আয়ন থাকা মানে হচ্ছে নিউক্লিয়ার আদান বা চার্জ ডেনসিটিটা বৃদ্ধি পাওয়া, চার্জ ডেনসিটি বৃদ্ধি পাওয়া। তাহলে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে প্রোটনের চার্জের আদান বা ডেনসিটিটা যখন বেড়ে যায়, তখন এই শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে এই নিউক্লিয়াসটা অনেক অনেক বেশি বলে টানবে। যেহেতু এখানে একসাথে অনেকগুলো ধনাত্মক চার্জ, একটা মাত্র নিউক্লিয়াসকে সে সব দিকে টানলে ওই ইলেকট্রনটা সেখানে থাকতে পারবে না, সে দ্রুত এই নিউক্লিয়াসের দিকে রান করবে। সুতরাং এই অবস্থা থেকে এই ইলেকট্রনটাকে যদি আমি সরাতে চাই, তাহলে এখানে যথেষ্ট পরিমাণ, এখানে এই যে মাঝখানে যে শক্তিটা আছে, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল আছে, সে আকর্ষণ বল ভাঙতে গেলে অনেক বেশি শক্তি দিতে হবে। এই যে শক্তি, এই শক্তিটাকেই বলতেছি আমরা এই ক্ষেত্রে নিউক্লিয়ার আদান। তাহলে একটা মৌলের কার্যকর এটাকে আমরা বলছি বল, নিউক্লিয়ার বল। তাহলে এই নিউক্লিয়ার বলটা যদি কার্যকর নিউক্লিয়ার আদানের পরিমাণ বেশি হয়, তাহলে নিউক্লিয়ার বলটা বেশি হয়। এই কারণে বলেছিলাম যে কোনো একটা মৌলের আয়নীকরণ শক্তিটা তার কার্যকর নিউক্লিয় আদানের সমানুপাতিক, অর্থাৎ কোনো একটা মৌলে প্রোটনের চার্জ যত বেশি হবে, সেখানে ওই ইলেকট্রনটাকে সরাতে বেশি পরিমাণ শক্তি লাগবে, তথা আয়নীকরণ শক্তি বেশি হবে। এ কারণে I is proportional to ZF, এটা আমরা পড়েছি। দেন এবার আমরা পড়বো সেটা হলো আয়নীকরণ শক্তিটা স্ট্যান্ডিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্টের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস এবার এই প্রপার্টিটা আমরা আলোচনা করব। আয়নীকরণ এনার্জি ইজ প্রপোর্শনাল টু স্ক্রিন ইফেক্ট, স্ক্রিন ইফেক্ট অথবা SSEILDING,
এই শিল্ডিং ইফেক্টের ব্যস্তানুপাতিক। তো প্রথমে আমাকে জানতে হবে যে স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্ট বা এটাকে বাংলায় বললে বলা হয় আচ্ছাদন ক্রিয়া কী। এটা সহজ একটা ব্যাপার, একদম ভেরি ইজি বা সিম্পল একটা ম্যাটার। দিস ইজ নিউক্লিয়াস অফ এ পার্ট অফ এ অ্যাটম অফ অ্যান অ্যাটম। এইগুলো হচ্ছে তার কতগুলো কক্ষপথ, লাইক দিস। এগুলো হচ্ছে তার কতগুলো কক্ষপথ। এখানে আমরা মনে করি এই জায়গাতে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই জায়গাটাতে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে আমরা ধরি যে এই যে নিউক্লিয়াস, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে তার নিউক্লিয়াস একটা নির্দিষ্ট বলে টানছে। তাহলে এই যে বল, এই যে আকর্ষণ, এখানে যেই বলে টানছে এটা বিপরীতধর্মী আদান, যেহেতু এটা হলো ঋণাত্মক আদান, এটা হলো ধনাত্মক আদান। তাহলে বিপরীতধর্মী আদান হওয়ার কারণে তাদের মধ্যবর্তী বিদ্যমান যে বল সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, দ্যাট ইজ AF। অর্থাৎ এখানে এই AFটা আমার বিদ্যমান। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনের সাথে ইলেকট্রনের একটা বিকর্ষণ বল হয়, এই ইলেকট্রনের সাথে ইলেকট্রনের একটা বিকর্ষণ বল হয়, এই ইলেকট্রনের সাথে ইলেকট্রনের একটা বিকর্ষণ বল হয়, এই ইলেকট্রনের সাথে একটা ইলেকট্রনের বিকর্ষণ বল হয়। এটা হচ্ছে রিপালসিভ ফোর্স, দ্যাট ইজ RF। তাহলে এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে যতটুকু বলে কেন্দ্রের দিকে টানার কথা ছিল, যে আকর্ষণ বলে, মাঝখানের ইলেকট্রনগুলোর সাথে ওই ইলেকট্রনের বিকর্ষণ বল থাকার কারণে টোটাল যেই বলে টানার কথা ছিল সেই বলে না টেনে তার চেয়ে একটু কম বলে টানে, লাইক দিস। যেমন এখানে টোটাল ফোর্সটা যদি 10 নিউটন হয়, বোঝার জন্য বলতেছি, 10 নিউটন বল যদি টানে, কিন্তু এই ইলেকট্রনটা এটাকে আবার একটা নির্দিষ্ট বলে বিকর্ষণ করে, সেটা যদি হয় 2 নিউটন বা এটা যদি হয় আরও 1 নিউটন, তাহলে এখানে টোটাল 3 নিউটন। এই 3 নিউটন বলটা এখান থেকে কমে যাচ্ছে। তাহলে নেট আমার ইফেক্টিভ ফোর্সটা হচ্ছে, অর্থাৎ নেট ইফেক্টিভ ফোর্সটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স মাইনাস হচ্ছে রিপালসিভ ফোর্স, এই দুটোর বিয়োগফলের সমান। যেটা আমরা ভেক্টর থেকে শিখে আসছি, বিপরীতধর্মী দুটো ভেক্টর যদি কাজ করে লব্ধিটাকে, অর্থাৎ এখানে নেট ইফেক্ট যে ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স মাইনাস রিপালসিভ ফোর্স। এই কারণে দেখা যায় নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে যে বলে টানার কথা ছিল সেই বলে টানে না। তাহলে কিসের কারণে? এই মাঝখানে কতগুলো কক্ষপথ আছে, সে কক্ষপথে বিদ্যমান ইলেকট্রনে থাকার কারণে। তাহলে এটা অনেকটা তার কাছে একটা আচ্ছাদন বা একটা শেল্ডিং বা একটা বাধার মতো কাজ করেছে, একটা ব্যারিকেডের মতো কাজ করেছে। এই কারণে তার বিকর্ষণ বলের কারণে তার টোটাল ফোর্সটা কমে যায়। আর এই ঘটনাটাকে বলা হয় স্ক্যারিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্ট। তাহলে কোনো একটা মৌলের মধ্যে এরকম কক্ষপথের সংখ্যা যত বেশি হবে, ইলেকট্রনের সংখ্যা তত বাড়বে। ইলেকট্রনের সংখ্যা তত বাড়লে কি হবে? এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কমতে থাকবে, আর কমতে থাকার কারণে ইলেকট্রনটাকে খুব দ্রুতই সহজেই এখানে বের করে নেওয়া যাবে, অর্থাৎ তখন তাদের আয়নীকরণ শক্তির মান কমে যাবে। সুতরাং এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে মনে রাখতে হবে। আমরা একটা জিনিস একটু মিস্টেক করে গেছি, সেটা হলো যে আয়নীকরণ শক্তি পর্যায় সারণীতে একটা জিনিস, পর্যায় সারণীর উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান, আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। কি লিখেছি? পর্যায় সারণীর উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান পর্যায়ক্রমে কমতে থাকে। যেমন একটা গ্রুপে যদি আমরা দেখি, যেমন লিনাকে রুবি শেষে ফেলেছে, তাহলে কোন একটা উপর থেকে যখন নিচের দিকে যাব, মৌলের কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে। কক্ষপথের সংখ্যা বাড়তে থাকলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে সরে যায়, তখন লাস্ট কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কমে যায়, ফলে ইলেকট্রনটাকে সরাতে আমরা খুব সহজেই আমি সরাইতে পারবো, অর্থাৎ এখানে আয়নীকরণ শক্তি কম। তাহলে তার ক্রমটা কি হবে? তার ক্রমটা যদি আমরা দেখি, ফ্লোরিয়াম সবচেয়ে কম, দেন সিজিয়াম, দেন হচ্ছে রুবিডিয়াম, দেন হচ্ছে পটাশিয়াম, দেন সোডিয়াম, দেন হচ্ছে লিথিয়াম। এই টপিকসটা আমাদের বাদ ছিল, এটা ক্লিয়ার করে দেওয়া হলো যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে তার আয়নীকরণ শক্তির মানটা কিভাবে বাড়বে বা কিভাবে কমবে, এইভাবে কমবে। এবার আসি আমরা সাকসেসিভ আয়নাইজেশন বা পর্যায়ক্রমিক আয়নীকরণ শক্তি কি। পর্যায়ক্রমিক
ক্রমিক আয়নীকরণ শক্তি কি, যেটাকে আমরা বলছি সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। সহজ একটা ব্যাপার, আমরা যদি একটু দেখি যে সহজ কি ব্যাপারটা। যেমন একটা মৌল, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এখান থেকে একটা ইলেকট্রনকে যখন আমি সরিয়ে দিব তখন এখান থেকে আমি যে আয়নীকরণ শক্তি পাবো সেটাকে আমি বলবো প্রথম আয়নীকরণ শক্তি। দেন দ্বিতীয় ধনাত্মক মৌল গ্যাস অবস্থা থেকে আরেকটা ইলেকট্রন সরালে দ্বিধনাত্মক আয়নে পরিণত করার জন্য যে শক্তি আমার লাগবে সেটাকে আমি বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দেন দ্বিধনাত্মক গ্যাসীয় মৌলর থেকে আরেকটা ইলেকট্রনকে সরিয়ে সেটাকে ত্রিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির দরকার হবে সেটাকে বলবো আমি তৃতীয় আয়নীকরণ শক্তি। এখানে এক্সপেরিমেন্টালি এটা প্রমাণ করে দেখা গেছে যে এই যে মৌলটার তৃতীয় আয়নীকরণ শক্তি ইজ গ্রেটার দেন মৌলটার দ্বিতীয় আয়নীকরণ শক্তি ইজ গ্রেটার দেন মৌলটার প্রথম আয়নীকরণ শক্তি। এটা আমাদের মনে রাখতে হবে। শুধু ডিফারেন্সটা হচ্ছে আমার ionization energy, first ionization energy of nitrogen is greater than first ionization energy, second ionization of nitrogen. অর্থাৎ সকল মৌলের ক্ষেত্রেই তৃতীয় আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি হবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে বেশি হবে। কিন্তু পার্থক্য হলো এখানে যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি। পরীক্ষায় প্রশ্ন আসে যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি হয় কেন। এটার ব্যাখ্যাটা আমরা এখন দিব, সেটা হচ্ছে একটু আমরা ব্যাকআপ দিচ্ছি। সেটা হলো এই কারণে হয়, আমরা দেখতে পেলাম এই যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। তাহলে তার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে ইলেকট্রন আছে। এবং আমরা একটু আগে দেখলাম মাল্টিপ্লিসিটি অনুসারে এটা যেহেতু অযুগ্ম ইলেকট্রন 3টি আছে, তাহলে এটা হলো স্টেবল অবস্থা। এটা হলো স্টেবল অবস্থা, নাইট্রোজেনের স্টেবল অবস্থা। তাহলে নাইট্রোজেনের স্টেবল অবস্থা থেকে একটা ইলেকট্রনকে সরাতে যতটুকু আমার শক্তি দরকার হবে I1 ফর নাইট্রোজেন, বাট একটা ইলেকট্রনকে সরিয়ে যখন আমি দ্বিতীয় আরেকটা ইলেকট্রনকে সরাতে যাব তখন সেটা কিন্তু স্টেবল অবস্থা না। তাহলে ওই অবস্থায় আমার ইলেকট্রনকে সরাতে আরও কম শক্তির দরকার হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তিটা নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি চেয়ে বেশি। এর কারণ হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। প্রথম অবস্থায় নর্মাল অর্থাৎ নিউট্রাল বা আইসোলেটেড অবস্থায় সে যে ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে তাতে তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3টি থাকে, কিন্তু এখানে একটা ইলেকট্রন সরিয়ে দিলে আর অযুগ্ম ইলেকট্রন 2টো থাকে। সেটা হলো কম স্টেবল, এই কারণে প্রথম আয়নীকরণ শক্তিটা নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি। তো আমরা এখানে আরেকটু ব্যাখ্যা দিব যে কোনো মৌলের তৃতীয় আয়নীকরণ শক্তিটা দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি কিংবা প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে বেশি হয় কেন, এটার একটু ব্যাখ্যা যদি দেই। যেমন ফ্লোরিনের হচ্ছে 9টা ইলেকট্রন আছে, 9টা প্রোটন আছে। তাহলে তার কাছ থেকে যদি একটা ইলেকট্রন আমি সরিয়ে নেই তাহলে এখানে ইলেকট্রন থাকবে 8টা, বাট প্রোটন থাকবে 9টা। তাহলে একটা ইলেকট্রন সরিয়ে নিলাম, এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। দেন এটাকে 8টা ইলেকট্রন থেকে যখন আমি আবার আরেকটা ইলেকট্রন সরিয়ে ফেলবো তখন সেটা হয়ে যাবে এখানে 7টা ইলেকট্রন, বাট এখানে 9টা ইলেকট্রন প্লাস 1 ইলেকট্রন, দ্যাট ইজ এটা হলো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। দেন আমি যদি আবার এখানে 7টা ইলেকট্রন এবং 9টা প্রোটন এখান থেকে আরও একটা ইলেকট্রন সরিয়ে নেই তাহলে হবে Fe3+, এটা হচ্ছে 6 ইলেকট্রন এবং 9 প্রোটন, দ্যাট ইজ 1 ইলেকট্রন অ্যান্ড I3। এটা হলো ফার্স্ট আয়নাইজেশন, সেকেন্ড আয়নাইজেশন অ্যান্ড থার্ড আয়নাইজেশন এনার্জি ফর ফ্লোরিনের জন্য। এখন এখানে এইটা বেশি, এটা তার চেয়ে কম, তারপরে এটা কম কেন, এটার ব্যাখ্যাটা আমরা ক্লিয়ার করতেছি লাইক দিস। যেমন ফ্লোরিনের আমরা যদি দেখি, ফ্লোরিনের নিউক্লিয়াস এখান থেকে কক্ষপথে মনে করি আছে তার 6টা ইলেকট্রন। কথার কথা এখানে এই অবস্থায় 6টা ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5 6। আর এখানে নিউক্লিয়াসে প্রোটন আছে 9টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে এখানে 9টা ইলেকট্রন এখানে টোটাল 6টা ইলেকট্রন 6টা প্রোটনকে ধারণ করে,
কিন্তু অতিরিক্ত আরও 3টা ইলেকট্রন 3টা প্রোটন থেকে যায়। তাহলে এই 3টা প্রোটন আর এখানে 6টা প্রোটন, মোট 9টা প্রোটন 6টা ইলেকট্রনকে ধারণ করে। অর্থাৎ এখানে 6টা ইলেকট্রনটা ধারণ করতেছে, টোটাল 9টা প্রোটনকে, 9টা প্রোটন টোটাল 6টা ইলেকট্রনকে ধারণ করে। তাহলে এই অবস্থায় তাদের মধ্যে যে কম্প্যাক্ট ফর্ম, যে এনার্জি নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার আদানটা, অর্থাৎ এখানে নিউক্লিয়ার আদান বলা যাবে না, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা অনেক বেশি। কারণ কি? কারণ এখানে ওই যে আমরা বলছিলাম কি চার্জ, সেটাকে আমরা বলছিলাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এখানে বেশি, যার কারণে এইখান থেকে আরেকটাকে ইলেকট্রনকে সরাতে এই তাদের মধ্যে যেই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের জন্য যেই আকর্ষণ শক্তি সেটাকে ভাঙতে হয়, এবং এটা অনেক বেশি থাকার কারণে এই শক্তিটা এটার চেয়ে বেশি হয়। ফলে আমরা বলতে পারি I3 ইজ গ্রেটার দেন I2 ইজ গ্রেটার দেন I2। তাহলে কেন এটা হয়? ডিউ টু ইজ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এটা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের জন্য এই ঘটনা ঘটে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ।